শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্প বললেন, ভয়ঙ্কর দুঃস্বপ্নের সমাপ্তি ঘটেছে। স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি চেয়ে বহিষ্কার 2 ইসরায়েলি এমপি। ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাড়িকে অস্থায়ী কারাগার ঘোষণা করলেন ট্রাইব্যুনাল। জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ হবে গণভোট, সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশনও রাজি। মির্জা ফখরুল বললেন, আগামী নির্বাচনেই জনগণ প্রমাণ করবে বাংলাদেশ অসাম্প্রদায়িক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবশেষে এক বেদনাদায়ক খারাপ স্বপ্ন মেঘ হয়েছে। তার উদ্যোগে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষ হওয়া উপলক্ষে তেল আবিবের নেসেটে এই বক্তব্য তিনি দেন। ট্রাম্প বলেন, এই দিনটি সব সময়ের জন্য পরিবর্তনের সূচনার দিন হিসেবে বিবেচিত হবে। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভালোর জন্যই। এমন দিনে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখলেন যেদিন 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে শুরু করেছে তেল আবিব। এই সফরে ট্রাম্প মিশরের শার্ম আল শেখে একটি শান্তি আলোচনাতেও নেতৃত্ব দেবেন। এই লড়াই থামাতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। মূলত তার চেষ্টার ফলশ্রুতিতেই গাজায় নরহত্যা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজ ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির 2 এমপি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিন লেখা সংবলিত একটি কাগজ উঁচিয়ে ধরেছিলেন। এতে করে ট্রাম্পের বক্তৃতা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। নিরাপত্তা কর্মকর্তারা ওই 2 এমপিকে পার্লামেন্ট ভবন থেকে দ্রুত বের করে নিয়ে যান। 2 এমপির হাতে থাকা প্ল্যাকার্ড ছিনিয়ে নেওয়া হয়। এই 2 এমপির নাম হল আইমান ওদে ও ওফের কাসিফ। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ওদে হাদাশ তাল পার্টির চেয়ারম্যান। এটি মূলত আরব ইসরায়েলিদের একটি দল, আর কাসিফ দলটির একমাত্র ইহুদি এমপি। মিডল ইস্ট আই জানায়, পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে ওদেহ লিখেছেন, তাদের কাছে আমার একটি মাত্র অপরাধ। আমি এমন একটি সহজ দাবি তুলেছি যা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিয়েছে। তা হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। এই সহজ সত্য স্বীকার করতে বলায় আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। কাসিফও পার্লামেন্টে একই কাগজ উঁচিয়ে ধরেছিলেন। পরে তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, অবরোধ ও বর্ণবাদী শাসনের অবসান এবং ইসরায়েলের পাশে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল প্রকৃত শান্তি সম্ভব। দখলদারি হতে অস্বীকার করো, রক্তপাতে আগ্রহী সরকারকে প্রতিহত করো। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2টি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 1 জন কর্মকর্তা অবসর প্রস্তুতিমূলক ছুটিতে আছেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে ঐকমত্য হলেও এই ভোটের সময় নিয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো দল জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আয়োজনের পক্ষে, আবার কোনো দল জাতীয় নির্বাচনের আগেই এই ভোট আয়োজনের পক্ষে রয়েছে। এমন প্রেক্ষাপটে আর্থিক ও প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের পর এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত
সিদ্ধান্ত পরিষ্কার করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, গণভোট একটি জাতীয় বিষয়। এই ভোট আয়োজনে খরচও অনেক। এছাড়া এই ভোটের প্রশ্ন এবং বিষয়বস্তু সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এটি সময় সাপেক্ষ বিষয়। পাশাপাশি রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কমিশনের পুরো মনোযোগ ও প্রস্তুতি জাতীয় নির্বাচনকে ঘিরেই। তার আগেই জাতীয় নির্বাচনের মতো আরেকটি ভোট আয়োজন করতে গেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনও ঘোষিত রোডম্যাপ থেকে পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই জন্য ঐকমত্য কমিশনের প্রস্তাব করা ক্ষমতা বলে একই দিনে জাতীয় ও গণভোটের আয়োজন করতে চায় সরকার। সেজন্য প্রস্তাবনাও তৈরি করা হচ্ছে। সূত্র আরও জানায়, একই দিনে গণভোট করার ব্যাপারে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত পেয়েছে সরকার। নির্বাচনের প্রস্তুতি এবং খরচের বিষয়টি মাথায় রেখে সরকারকে এমন সংকেত দিয়েছে কমিশন। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। 14 অক্টোবর মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে লং মার্চ এবং চলমান কর্মবিরতি চলবে। দেশে প্রতি 4 জন নারীর মধ্যে 3 জনের সঙ্গে জীবনে অন্তত একবার জীবনসঙ্গী বা স্বামী সহিংস আচরণ করেছেন। শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতা এবং নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন নারী। তবে সামগ্রিকভাবে এই সহিংসতার হার 2015 সালের চেয়ে প্রায় 17% কমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS ও বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এ এমন তথ্য জানানো হয়েছে। 13 অক্টোবর সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল তুলে ধরেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মীনাক্ষী বিশ্বাস। জরিপের ফলাফলে বলা হয়েছে, দেশের 76% নারীকেই জীবনে অন্তত একবার জীবনসঙ্গীর সহিংসতার শিকার হতে হয়েছে। তাদের মধ্যে 49% গত 1 বছরে এই ধরনের সহিংসতার শিকার হয়েছেন। সহিংসতার শিকার হওয়া 3 জনের মধ্যে 2 জন ভুক্তভোগী বা 62% তাদের অভিজ্ঞতা কখনো প্রকাশ করেননি। সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 857 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 233 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 55,416 জন রোগী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশকে একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার বিভিন্ন রকমের চেষ্টা চালানো হচ্ছে। তারা আশা করছেন আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, আর তারা বাংলাদেশি জাতীয়তায় বিশ্বাস করে। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, আজকের রাজনীতিতে একটি প্রবণতা দেখা যাচ্ছে। 1971 সালে তারা যে স্বাধীনতার যুদ্ধ করেছিলেন একটি আলাদা পরিচয়ের জন্য, সে পরিচয় ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তাভাবনা সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের সাধারণ শেয়ারধারীদের কি হবে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে শেয়ার বাজারে, কারণ ব্যাংক 5টির পুঁজিবাজার তালিকাভুক্ত। এই অবস্থায় এসব ব্যাংক একীভূত হলে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের কি হবে তা নিয়ে শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন, যার উত্তর মিলছে না। এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রেখে ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া এগিয়ে নেয়ার কথা বলেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান
এইচ মনসুরকে লেখা এক চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। শেয়ারের সাধারণ বিনিয়োগকারীদের কি হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। এ কারণে শেয়ার বাজারে ব্যাংক 5টি শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তারা এখন উদ্বেগে আছেন। একীভূতকরণের খবরে বাজারে ব্যাংকগুলোর শেয়ারের দামও টানা কমছে। এই 5 ব্যাংকের মধ্যে 3টি গতকাল রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষ 10 কোম্পানির তালিকায় ছিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই ধরনের কোনো বৈঠকের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 13 অক্টোবর টেলিফোনে সাংবাদিকদের প্রেস সচিব বলেন, আমি আগেই জানিয়েছিলাম প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন, তবে আমি কোথাও বলিনি যে তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে। ভারতে কৃষিক্ষেত্রে জড়িত 10,000-এরও বেশি মানুষ গত 1 বছরে আত্মহত্যা করেছেন, এমন তথ্য উঠে এসেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে। সংস্থাটি 2023 সালের বার্ষিক অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর কৃষক ও কৃষি শ্রমিক মিলিয়ে আত্মহত্যা করেছেন মোট 10,786 জন। এর মধ্যে 4,690 জন কৃষক এবং 6,096 জন কৃষি শ্রমিক। এই সংখ্যা দেশের মোট আত্মহত্যার প্রায় 6.3%। দ্রুততম 50 রেকর্ড করলেন স্বর্ণা। স্বর্ণা আক্তারের প্রতি দলও আস্থা রেখে যাচ্ছিল অনেকদিন ধরে। 21 ওয়ানডে আর 35 টি20 খেলার পর অবশেষে তিনি পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম 50, সেটিও রেকর্ড করে। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম 50 এখন স্বর্ণারই। 34 বলে 50 ছুঁয়ে ব্যাটটা উঁচিয়ে ধরে উইকেটেই সেজদা দিয়ে শুকরিয়া আদায় করেছেন স্বর্ণা। টপ অর্ডারদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষ দিকে তার মারমুখী ব্যাটিংয়ে নারী বিশ্বকাপে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 6 উইকেট হারিয়ে 232 রান করেছে বাংলাদেশ। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।